হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু IMR ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি টপিক, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। সিডিপির এটি প্রথম ক্লাস। যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। সবার প্রথমে ডিসকাস করব কনসেপ্ট অফ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি সম্পর্কে। গ্রোথ মিন দ্য গ্রোথ অফ ডিফারেন্ট পার্ট অফ হিউম্যান বডি অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ দোজ পার্ট টু ওয়ার্ক, অর্থাৎ ব্যক্তির যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন এবং অঙ্গ প্রত্যঙ্গগুলির বিভিন্ন ধরনের কাজ করার যে দক্ষতা অর্জনকেই গ্রোথ বা বৃদ্ধি বলে। ব্যক্তির মধ্যে কি কি আমরা শারীরিক পরিবর্তন দেখতে পাই? যেমন শেপ, অর্থাৎ ব্যক্তির যে শারীরিক আকার আয়তনের দিক থেকে পরিবর্তন। গ্রোথ ইন ওয়েট, অর্থাৎ তার যে ওজন বৃদ্ধি পাওয়া। অ্যান্ড গ্রোথ অফ মাসেলস, এবং সেই সঙ্গে যে পেশির গ্রোথ, মাসেলসের যে ডেভেলপমেন্ট। অর্থাৎ একজন শিশু জন্মের পর যখন সে বড় হয়, ধীরে ধীরে তার শারীরিক আকার আয়তন যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি তার যে বিভিন্ন ধরনের কাজ করার অ্যাবিলিটি সেটা বাড়তে থাকে। অর্থাৎ শিশু ধীরে ধীরে ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স হয়ে ওঠে তার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করার ক্ষেত্রে। যেমন প্রথমে শিশু নিজে বসতে পারে না, অপরের সাহায্য নিয়ে তাকে বসতে হয়, বা সে চলাফেরা করতে পারে না, অপরজনের সাহায্য নিয়ে তাকে চলাফেরা করতে হয়। সময়ের সাথে সাথে যখন তার শারীরিক আকার আয়তন বা তার যে মাসেলসের ডেভেলপমেন্ট ঘটে, তখন সে নিজের চলাফেরা, হাঁটা বা অন্যান্য কাজগুলো করতে পারে। এই যে শারীরিক আকার আয়তনের পরিবর্তন এবং বিভিন্ন ধরনের কাজ করার দক্ষতা অর্জন, এটিই হলো বৃদ্ধি। যে কারণে বৃদ্ধিকে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস বলা হয়, অর্থাৎ বৃদ্ধিকে আমরা বিকাশের পরিমাণগত দিক বলি। নেক্সট দেখব কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বা বিকাশ বলতে আমরা কি বুঝি। Development can be described as growth in physical, mental and emotional state of an individual, অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যক্তির মধ্যে একদিকে যেমন তার ফিজিক্যাল বা শারীরিকগত পরিবর্তন ঘটে, পাশাপাশি মেন্টাল বা মানসিক এবং ইমোশনাল বা পাক্ষবিক বিভিন্ন বিকাশের সমন্বয় ঘটে। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখলাম কি শুধুমাত্র শারীরিক পরিবর্তন, অপরদিকে বিকাশের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক এবং পাক্ষবিক বিকাশের সমন্বয় দেখা যায়। ডেভেলপমেন্ট ইন্ডিকেটস দ্য চেঞ্জেস রিলেটেড টু গ্রোথ, অর্থাৎ বিকাশের মধ্যে একদিকে যেমন আমরা বৃদ্ধির যে বিভিন্ন পরিবর্তন সেগুলো লক্ষ্য করি, পাশাপাশি দ্য মুভস টুয়ার্ডস ম্যাচিউরিটি, অর্থাৎ শিশু কি হয়, ধীরে ধীরে তার মধ্যে মেন্টাল এবং ইমোশনাল যে স্টেট বা অবস্থা রয়েছে সেগুলোর বিকাশ ঘটতে থাকে। এক কথায় বিকাশকে আমরা বৃদ্ধি এবং পরিণমনের ফল বলি। ম্যাচিউরিটি বা পরিণমন বলতে বোঝায় কোনো কিছু কাজ করার জন্য উপযুক্ত হয়ে ওঠা, অর্থাৎ শিশু যখন ধীরে ধীরে নিজের কাজ নিজে করতে পারে, বিভিন্ন ধরনের মেন্টাল যে প্রসেস যেমন থিঙ্কিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করা, নিজের প্রক্ষোভকে যথাযথ জায়গায় ব্যবহার করা যে দক্ষতা, এই সমস্ত আসপেক্টগুলোর যখন ডেভেলপমেন্ট ঘটে তখনই আমরা তাকে বিকাশ বলি। দ্য টার্ম ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য ভেরিয়াস কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। কোয়ান্টিটেটিভ চেঞ্জেস আমরা আগেই দেখলাম যে শারীরিক গত দিক থেকে
যে পরিবর্তনগুলি দেখা যায় সেগুলি হলো কোয়ান্টিটেটিভ। অপরদিকে কোয়ালিটেটিভ মিন মেন্টাল প্রসেস এবং ইমোশনাল যে স্টেট বা ইমোশনাল বা পাক্ষবিক যে বিষয়গুলি দেখা যায় একজন ব্যক্তির ক্যারেক্টারের মধ্যে, এই সমস্ত আসপেক্টগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ। যে কারণে বিকাশ বা ডেভেলপমেন্টের মধ্যে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস এবং কোয়ালিটেটিভ চেঞ্জেস এই দুই ধরনের পরিবর্তন দেখা যায়। এরপর দেখব ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী। গ্রোথ মিন ফিজিক্যাল সেন্স, অর্থাৎ শারীরিকগত যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলি হলো গ্রোথ। অপরদিকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় ওভারঅল চেঞ্জেস, অর্থাৎ ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল, শারীরিক, মানসিক এবং পাক্ষবিক বিকাশ। গ্রোথ হলো কোয়ালিটেটিভ, পরিমাণগত। অপরদিকে ডেভেলপমেন্ট হলো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের মধ্যে পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তন পরিলক্ষিত হয়। গ্রোথ অবজার্ভ করা যায় এবং মেজার করা যায়, অর্থাৎ কোনো ব্যক্তির তার যদি উচ্চতা বাড়ে, তার ওজন বাড়ে, তখন সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং পরিমাপ করতে পারি। কিন্তু ডেভেলপমেন্ট ক্যান নট মেজার, অর্থাৎ ডেভেলপমেন্টকে আমরা পরিমাপ করতে পারি না। গ্রোথ ইট ডাজ নট কন্টিনিউ থ্রু আউট লাইফ স্প্যান, অর্থাৎ এটা জীবনব্যাপী নয়। একটা সময়ে এসে ব্যক্তির মধ্যে গ্রোথ থমকে যায়। অপরদিকে ডেভেলপমেন্ট বা বিকাশ এটি একটি কন্টিনিউয়াস, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। এই বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘটে। গ্রোথ ডাজ নট অ্যাফেক্টেড বাই লার্নিং, অর্থাৎ গ্রোথ যেটা শিখনের দ্বারা প্রভাবিত নয়। অপরদিকে ডেভেলপমেন্ট বা বিকাশ যেটা লার্নিং এবং এক্সপিরিয়েন্সের দ্বারা প্রভাবিত, অর্থাৎ কোনো শিশু বা কোনো ব্যক্তির শিখন এবং বিভিন্ন অভিজ্ঞতা তার যে ডেভেলপমেন্ট বা বিকাশকে প্রভাবিত করে। এরপর দেখব ক্যারেক্টারিস্টিক অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে। বিকাশ হলো লাইফ লং প্রসেস, অর্থাৎ জীবনব্যাপী একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কারণ বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং এর সমাপ্তি ঘটে মৃত্যুর আগে পর্যন্ত। এবং যেহেতু বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগঠিত হয়, ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করি, তাই বিকাশকে লাইফ লং প্রসেস বা জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয়। বিকাশের ক্ষেত্রে যে সিকোয়েন্স দেখা যায় সেটি হলো জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ সামগ্রিক থেকে বিশেষের দিকে। যেমন কোনো শিশু সর্বপ্রথমে তারা হাত দিয়ে কোনো কিছুকে ধরার চেষ্টা করে। প্রাথমিক পর্বে তারা হাতের সমগ্র অংশটা দিয়েই কোনো কিছুকে ধরার চেষ্টা করে বা কোনো কিছু করার চেষ্টা করে। পরে ধীরে ধীরে যখন তার বৃদ্ধি ঘটে, তার মধ্যে ডেভেলপমেন্ট দেখা যায়, তখন হাতের বিভিন্ন যে পার্ট, যেমন আঙুলের ব্যবহার, সেগুলোকে তারা যথাযথভাবে করতে পারে। তাই বিকাশের ক্ষেত্রে আমরা দেখি যে জেনারেল টু স্পেসিফিক বা সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। বিকাশের ক্ষেত্রে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে জটিলের দিকে ডেভেলপমেন্ট ঘটে। বিকাশ হলো প্রোগ্রেসিভ এবং সিকোয়েন্সিয়াল, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে একটা ক্রমিক আমরা উন্নতি দেখি এবং এটি একটি সরল রৈখিক। যেমন শিশু জন্মের পর সে যখন শৈশব অবস্থায় থাকে, শৈশব থেকে ধীরে ধীরে বাল্যকাল, তারপর কৈশোর, তারপর প্রাপ্তবয়স্ক দিকে ধীরে ধীরে উন্নীত হয়। এবং এইভাবে শিশু যখন শৈশব থেকে ধীরে ধীরে
বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়, প্রতিটা পর্যায়ে ক্রমিক উন্নতি পরিলক্ষিত হয় এবং এটা একটা সরল রৈখিকভাবে চলতে থাকে। এমন নয় যে শৈশবের পর কৈশোরে পৌঁছে যায়, কারণ শৈশবের পর তাকে বাল্যকালের মধ্যে যেতে হবে, তারপরে কৈশোর এবং পরবর্তীকালে প্রাপ্তবয়স্ক। এইভাবে একটা সরল রৈখিক ওয়েতে ডেভেলপমেন্ট ঘটে। ডেভেলপমেন্ট হলো ইন্টিগ্রেটেড, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত। আগেই ডিসকাস করেছি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদিকে যেমন ফিজিক্যাল আসপেক্টগুলোর বিকাশ ঘটে, পাশাপাশি মেন্টাল এবং ইমোশনাল এই বিভিন্ন আসপেক্টগুলোর একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট দেখা যায়, যে কারণে ডেভেলপমেন্টকে ইন্টিগ্রেটেড বলা হয়। সেফালোকডাল সিকোয়েন্স, অর্থাৎ ডেভেলপমেন্ট মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়। কারণ দেখা যায় যে শিশু জন্মের পর সর্বপ্রথমে সে তার মাথা ব্যালেন্স করতে পারে। মাথা ব্যালেন্স করার পর ধীরে ধীরে সে তার হাতগুলো নাড়াচাড়া করতে পারে বা হাতের ব্যালেন্স করতে পারে। তারপর পায়ের ওপর তার স্টেবিলিটি আসে এবং পা ব্যালেন্স করতে পারে এবং চলতে শেখে। তাই ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স সেটি সেফালোকোডাল সিকোয়েন্স, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে। এরপর দেখব টাইপস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের প্রকারভেদ সম্পর্কে। ডেভেলপমেন্ট বা বিকাশ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট মিন শারীরিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট মিন বৌদ্ধিক বিকাশ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট সামাজিক ও পাক্ষবিক বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষাগত বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ। সবার প্রথমে ডিসকাস করব ফিজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে, অর্থাৎ শারীরিক যে বিকাশগুলি ব্যক্তির মধ্যে দেখা যায়। ব্যক্তির মধ্যে দুই ধরনের বিকাশ পরিলক্ষিত হয়, একটি গ্রস মোটর স্কিল, অপরটি ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল কোনগুলো? যেমন ওয়ালকিং, অর্থাৎ হাঁটা চলা, জাম্পিং, ক্যাচিং, এই সমস্ত ওয়ার্কগুলি গ্রস মোটর স্কিল। ফাইন মোটর স্কিল কোনগুলো? পেন্টিং, রাইটিং, ড্রয়িং, অর্থাৎ শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের যখন স্পেসিফিক ইউজ হয় সেগুলো ফাইন মোটর স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এরপর দেখব কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ। ইট ফোকাস অন হাউ চিলড্রেন লার্ন অ্যান্ড প্রসেস ইনফরমেশন। বৌদ্ধিক বিকাশ মিন মেন্টাল প্রসেস, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে মানসিক প্রক্রিয়াগুলি দেখা যায়, যেমন থিঙ্কিং, মেমোরি, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এই যে মেন্টাল প্রসেস, সেখানে দেখা যায় যে শিশু বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন সে অর্জন করে এবং সেগুলোকে প্রসেস করে। তারপর সে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করে। এই ধরনের মেন্টাল স্টেট বা মেন্টাল প্রসেসগুলি কগনিটিভ ডেভেলপমেন্টের পর্যায়ে পড়ে। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে শিশু আন্ডারস্ট্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট বাই ইউজিং দেয়ার সেন্স, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সে কোনো কিছুকে দেখে, কোনো কিছু শোনে এবং সেটাকে টাচ করে এবং তার যে গন্ধ তা অনুভব করে। এইভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা ব্যক্তি তার যে পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে বোঝার চেষ্টা করে এবং এই যে এনভায়রনমেন্টকে বোঝার চেষ্টা সেটা মেন্টাল প্রসেসের দ্বারা সম্ভব। সুতরাং মেন্টাল বিভিন্ন ধরনের প্রসেসগুলি যেগুলো বললাম, থিঙ্কিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এই সকল মেন্টাল প্রসেসগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত।
নেক্সট দেখব সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট কোনগুলো? মানুষ হলো সমাজবদ্ধ জীব এবং প্রতিটা মানুষের সাথে কোনো না কোনো সম্পর্কে যুক্ত থাকে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক দায় দায়িত্ব, বিভিন্ন ধরনের সামাজিক যে কর্তব্য সেগুলো পালন করতে হয় এবং সেক্ষেত্রে যে স্কিল বা ডেভেলপমেন্টের প্রয়োজন ব্যক্তির ক্যারেক্টারের মধ্যে, তার পার্সোনালিটির মধ্যে, সেগুলি হলো সোশ্যাল ডেভেলপমেন্ট। এক কথায় সমাজে নিজেকে একজন উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তার মধ্যে যে গুণাগুণগুলি থাকা আবশ্যিক এবং সেগুলোকে ডেভেলপমেন্ট করতে হয়, সেগুলি হলো সোশ্যাল ডেভেলপমেন্ট। যেমন শেয়ারিং, কোঅপারেশন, পেশেন্স ইত্যাদি। অর্থাৎ সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদেরকে কখনো কখনো অপরের সাথে কোনো কিছুকে শেয়ার করতে হয়, কখনো কখনো কোঅপারেশন বা সহযোগিতামূলক কোনো কিছু কাজ করতে হয়, পেশেন্স বা ধৈর্য রাখতে হয়। এই সমস্ত সোশ্যাল যে অ্যাসপেক্টগুলি ডেভেলপমেন্ট ব্যক্তির মধ্যে থাকা আবশ্যিক, এগুলি হলো সোশ্যাল ডেভেলপমেন্ট। ইমোশনস কোনগুলো? স্টেট অফ মাইন্ড, অর্থাৎ তার যে মানসিক অবস্থা, এক্সাইটমেন্ট, ডিস্টারবেন্স ইন ফিলিং, অ্যাবিলিটি টু কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ ওয়ানস ইমোশন। অর্থাৎ ব্যক্তি যখন তার নিজের মানসিক অবস্থাকে কন্ট্রোল করতে শেখে, সে কোনোভাবে এক্সাইটমেন্ট যাতে না হয়ে পড়ে বা এক্সাইটমেন্টকে কিভাবে কন্ট্রোল করা যায়, অর্থাৎ এক কথায় নিজের যে প্রক্ষোভ বা ইমোশনসকে কন্ট্রোল করা, সেটাও এক ধরনের ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যক্তির মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট করা প্রয়োজন। কোন সময়ে কোন ধরনের রিয়্যাক্ট করতে হয় বা রেসপন্ড করতে হয়, এই যে জ্ঞান বা ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট প্রতিটা ব্যক্তির মধ্যে একান্ত প্রয়োজন। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যক্তিকে একজন উপযুক্ত তার ব্যক্তিত্ব গঠন করে দেয়। তাই ইমোশনাল ডেভেলপমেন্ট ব্যক্তির চরিত্র বা ক্যারেক্টারকে সুপ্রতিষ্ঠিত করে। এরপর দেখব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষাগত বিকাশ সম্পর্কে। ব্যক্তি তার নিজের মনের ভাবকে অপরের সাথে শেয়ার করার জন্য বা ইন্টারাক্ট করার জন্য তার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। কারণ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছাড়া ব্যক্তি তার নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে না বা অপরজনের যে কথা সেটা সে বুঝতে পারে না। তাই সোশ্যাল ইন্টারাকশনের জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ একান্ত প্রয়োজন। মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশ। ব্যক্তির চরিত্র বা ব্যক্তির ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু এথিক্যাল নর্মস থাকা প্রয়োজন। অর্থাৎ কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, এক্ষেত্রে তার মধ্যে অ্যাবিলিটি টু জাজ, তাকে নির্ণয় করতে হয় হোয়াট টু ডু অর নট, এবং সেই মতো তাকে অ্যাক্ট করতে হবে, কার্য সম্পাদন করতে হবে উইথ মোরালিটি, অর্থাৎ নৈতিকতার সাথে। ডেভেলপমেন্ট বা বিকাশের প্রকারভেদ থেকে এটা স্পষ্ট যে ডেভেলপমেন্ট বা বিকাশ একদিকে যেমন শারীরিক পরিবর্তনকে বোঝায়, পাশাপাশি ব্যক্তির পার্সোনালিটি, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, সোশ্যাল ইন্টারাকশান, ইন্টেলিজেন্স, এই বিভিন্ন আসপেক্টগুলির বিকাশকেও বোঝায়। এরপর ডিসকাস করব স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে। বিকাশের যখন বৈশিষ্ট্য ডিসকাস করেছিলাম তখন বলেছি যে ডেভেলপমেন্ট বা বিকাশ একটি সিকোয়েন্সিয়াল ওয়েতে ঘটে, অর্থাৎ মানুষের জীবনের ডেভেলপমেন্টের প্রথম ফেজ হলো শৈশব বা ইনফ্যান্সি, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কাল হলো শৈশব। দ্বিতীয় ফেজ হলো আর্লি চাইল্ডহুড, অর্থাৎ প্রথম বাল্যকাল। 2 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কাল হলো প্রথম বাল্যকাল।
এই প্রথম বাল্যকালকে টয় এজ বলা হয়। ডেভেলপমেন্টের থার্ড ফেজ হলো লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল। 6 বছর বয়স থেকে 11 বছর পর্যন্ত সময়কাল হলো পরবর্তী বাল্যকাল। এই পরবর্তী বাল্যকালকে স্কুল এজ বলা হয়, কারণ এই সময়ে শিশু তারা স্কুলে অ্যাডমিশন নেয় এবং সেই কারণে এই সময়টাকে স্কুল এজ বলা হয়। ডেভেলপমেন্টের চতুর্থ ফেজ হলো অ্যাডোলেসেন্স বা কৈশোর। 11 বা 12 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত সময়কাল হলো অ্যাডোলেসেন্স বা কৈশোর। এই অ্যাডোলেসেন্স বা কৈশোরকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়, কারণ এই সময়ে শিশুর মধ্যে যে ইমোশনাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল আসপেক্টগুলো শিশুকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে তোলে, সেই কারণে এই অ্যাডোলেসেন্স বা কৈশোর পর্যায়কে ঝড়ঝঞ্ঝার সময়কাল বলা হয়। ফিফথ ফেজ হলো অ্যাডাল্টহুড বা প্রাপ্তবয়স্ক। 18 বছর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়কাল হলো অ্যাডাল্টহুড বা প্রাপ্তবয়স্ক। এই সিকোয়েন্সিয়াল ওয়েতেই ব্যক্তির ডেভেলপমেন্ট বা বিকাশ ঘটে। নেক্সট দেখব ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের প্রভাবিত নির্ধারক সম্পর্কে। এক কথায় কোন কোন ফ্যাক্টরগুলো বা কোন কোন নির্ধারকগুলো যেগুলো বিকাশকে প্রভাবিত করে, কারণ এই ফ্যাক্টর বা নির্ধারকগুলি বিভিন্ন শিশুর মধ্যে বিকাশের তারতম্য ঘটায় এবং তারতম্য ঘটার কারণেই দেখা যায় যে শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য তৈরি হয়। এখন শিশুর মধ্যে এই ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, তার কারণ হলো এটাই, গ্রোথ বা ডেভেলপমেন্টের যে বিভিন্ন ফেজ রয়েছে যেগুলো আগে ডিসকাস করলাম, শৈশব, প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক। এই সময়কালে শিশুর মধ্যে যদি যথাযথ বিকাশ না ঘটে, অর্থাৎ সে যদি প্রপার অপরচুনিটি না পায় বা সোশিও কালচারাল বা এনভায়রনমেন্ট যথাযথ না পায়, তখন দেখা যায় যে তার যে বিকাশ সেটা ব্যাহত হয়। এবং এই যে ফ্যাক্টরগুলো বা নির্ধারকগুলো শিশুর মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি করে। কোন কোন ফ্যাক্টরগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি ইন্টারনাল ফ্যাক্টর, অপরটি এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর কোনগুলো? হেরিডিটি বা বংশগতি, ফিজিক্যাল বা শারীরিক, ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, ইমোশনাল, পাক্ষবিক। এক্সটার্নাল ফ্যাক্টর কোনগুলো? ফ্যামিলি বা পরিবার, ফিজিক্যাল এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক পরিবেশ, সোশিও ইকোনমিক কন্ডিশন অর্থাৎ আর্থসামাজিক অবস্থা। সবার প্রথমে দেখব ইন্টারনাল ফ্যাক্টর সম্পর্কে। ইন্টারনাল ফ্যাক্টর কিভাবে বিকাশকে প্রভাবিত করে? হেরিডিটি বা বংশগতি। হেরিডিটি বা বংশগতি বিকাশের বিভিন্ন আসপেক্টকে প্রভাবিত করে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, এই সমস্ত আসপেক্টগুলিকে। বংশগতির তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে পিতামাতার শারীরিক বৈশিষ্ট্য অথবা চারিত্রিক বৈশিষ্ট্য বা অন্যান্য গুণাগুণগুলি জিনের মাধ্যমে তার সন্তান সন্ততির মধ্যে বাহিত হয় এবং এই জিনের মাধ্যমেই শিশু তার পিতামাতার বৈশিষ্ট্য অথবা তার কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য সে লাভ করে, সেটা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হোক বা ইমোশনাল আসপেক্টগুলির ক্ষেত্রে হোক অথবা ফিজিক্যাল আসপেক্টগুলির ক্ষেত্রে হোক। যেমন হাই আইকিউ সম্পন্ন কোনো পিতামাতার সন্তান হাই আইকিউ সম্পন্ন হবে এমন পসিবিলিটি থাকে। আবার শিশুর লম্বা হওয়া বা বেঁটে হওয়া, এক্ষেত্রে
বংশগতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সুতরাং বংশগতি যে বিকাশকে প্রভাবিত করে এটা স্পষ্ট। ফিজিক্যাল বা শারীরিক গঠন, ফিজিক্যাল বা শারীরিক গঠন ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। যেমন ডিসেবল চাইল্ড এবং নর্মাল চাইল্ডের মধ্যে বিকাশগত তারতম্য দেখা যায়। একজন ডিসেবল চাইল্ডের মেন্টাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল ডেভেলপমেন্ট নর্মাল চাইল্ডের থেকে অনেক কম হয়। ইন্টেলিজেন্স বা বুদ্ধি বিকাশকে প্রভাবিত করে, কারণ অ্যাভারেজ বা হাই আইকিউ সম্পন্ন চাইল্ডের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট যতটা ভালো হয়, বিলো অ্যাভারেজ শিশুর অ্যাচিভমেন্ট তুলনায় অনেক কম হয়। এইভাবে কি হয় না, শিশুর মধ্যে যে ডেভেলপমেন্ট তার তারতম্য ঘটে, এবং ডেভেলপমেন্টের তারতম্যের ক্ষেত্রে ইন্টেলিজেন্স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইমোশনাল বা পাক্ষবিক, ইমোশনাল শিশুর সোশ্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। এরপর দেখব এক্সটার্নাল ফ্যাক্টর বা বহিরাগত কারণগুলি সম্পর্কে। যেমন ফ্যামিলি বা পরিবার, যে পরিবারে শিশু জন্মগ্রহণ করেন সেই পরিবারের স্ট্যাটাস অর্থাৎ সোশিও ইকোনমিক কন্ডিশন অনেকখানি শিশুর ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। একজন যমজ শিশুকে যদি প্রপার সোশিও ইকোনমিক কন্ডিশন দেওয়া হয়, অপর শিশুকে যদি সেরকম যথাযথ পরিবেশ না পায়, তাহলে দেখা যায় যে সোশিও ইকোনমিক কন্ডিশনের তারতম্য শিশুর মধ্যে বিকাশের তারতম্য ঘটাবে। তাই সোশিও ইকোনমিক কন্ডিশন বা আর্থসামাজিক অবস্থা শিশুর বিকাশকে প্রভাবিত করে। পাশাপাশি ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ যে পরিবেশে অর্থাৎ যে পারিপার্শ্বিক পরিবেশ শিশু লাভ করে বা যে পারিপার্শ্বিক পরিবেশে শিশু বড় হয়, সেই পরিবেশের এফেক্ট শিশুর ডেভেলপমেন্টকে প্রভাবিত করবে। বেটার স্কুলিং, পিতামাতার সোশ্যাল স্ট্যাটাস শিশুর ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। ফ্যামিলি বা পরিবার অর্থাৎ যে পরিবারে শিশু বড় হয় সেই পরিবার যদি ডেমোক্রেটিক হয়, অর্থাৎ যেখানে শিশু পরিবারের বাকি সদস্যদের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারে, সেই শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অনেক ভালো হয়। পাশাপাশি তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট এবং মোরাল ডেভেলপমেন্টের বিভিন্ন আসপেক্টগুলোর ডেভেলপমেন্ট খুব ভালো হয়। অপরদিকে যে শিশু পরিবারের সাথে তার যে কমিউনিকেশন সেটা যথাযথ না থাকে, তাহলে সেই শিশুর একদিকে যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো হয় না, পাশাপাশি তার মধ্যে সোশ্যালাইজেশন বা মোরাল ডেভেলপমেন্ট খুব ভালো হয় না। তাই একদিকে যেমন ফ্যামিলি ডেভেলপমেন্টকে প্রভাবিত করে, পাশাপাশি পিতামাতার সোশ্যাল স্ট্যাটাস এবং সোশিও ইকোনমিক কন্ডিশন শিশুর ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। এরপর আমরা দেখব এডুকেশনাল ইম্পর্টেন্স অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের থিওরি, শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য কোথায়। হেল্পস দ্য টিচার টু সাকসেসফুলি টিচ অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটিজ অব দ্য চিলড্রেন। আমরা আগের স্লাইডে বিকাশের প্রভাবিত নির্ধারকে বিভিন্ন ধরনের ইন্টারনাল এবং যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলি ডিসকাস করেছি, তার আসপেক্টে বলেছি যে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলো শিশুর ডেভেলপমেন্ট বা বিকাশকে প্রভাবিত করে এবং নানানভাবে তারতম্য ঘটায়। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলি শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্যকে তৈরি করে। শিক্ষক এই ব্যক্তিগত পার্থক্যকে বুঝবেন এবং এই ব্যক্তিগত পার্থক্যর জনিত কারণেই শিশুর মধ্যে ইন্টারেস্ট বা অ্যাবিলিটিগত তারতম্য থাকে। প্রতিটা শিশুর ইন্টারেস্ট এবং অ্যাবিলিটি, তার মোটিভেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে বা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক বিভিন্ন ধরনের হয়। এই ব্যক্তিগত পার্থক্যকে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে
শিক্ষক মেনে নেবেন এবং শিশুর ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক, ইন্টারেস্ট এবং অ্যাবিলিটি অনুযায়ী তাকে শিক্ষা প্রদান করবেন। হেল্পস টিচার ইন অ্যাডপ্টিং প্রপার টিচিং মেথড, অর্থাৎ শিক্ষক এমন একটি টিচিং মেথড বা শিক্ষণ পদ্ধতি অনুসরণ করবেন যাতে করে প্রতিটা শিক্ষার্থী উপকৃত হতে পারেন। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জনিত কারণে শিক্ষার্থীর মধ্যে আগ্রহ বা মনোযোগ জনিত তারতম্য থাকে। প্রতিটা শিশুর আগ্রহ এবং মনোযোগ বাড়ানোর জন্য শিক্ষককে এমন কিছু উপায় বের করতে হবে যাতে করে তাদের শিক্ষণের ক্ষেত্রে ইন্টারেস্ট তৈরি হয় বা মোটিভেশন তৈরি হয়। এই বিষয়গুলির ওপর শিক্ষককে সদা সতর্ক থাকতে হবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।